ফরহাদ বলল, আপনাকে এখন একটা রিক্সা করে দিলে আপনি বাসায় যেতে পারবেন না? রানী বলল, পারবো না, আমাকে বাসায় পৌঁছে দিতে হবে, তার আগে আমি এক গ্লাস পানি খাবো। আপনার বাসা কোন দিকে? এই প্রশ্নে রানী পুরোপুরি নিশ্চিত হলো ফরহাদ ভাই তাকে মোটেও চিনতে পারেননি। ব্যাপারটা খুবই মজার, এত পরিচিত একজন মানুষ তাকে চিনতে পারছে না, আশ্চর্য তো। রানী বলল, খালি পায়ে আমি বাসায় যেতেও পারবো না, আমাকে আপনি দয়া করে কোনো একটা জুতার দোকানে নিয়ে যান, আমি একজোড়া স্যান্ডেল কিনবো। আগে স্যান্ডেল কোথায়? কে জানে কোথায়, আমি স্যান্ডেল ফেলেই দৌড় দিয়েছি। আপনার ভয় কি কমেছে? সামান্য কমেছে, পুরোপুরি কমেনি। খুব পানি পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি খাবো আর স্যান্ডেল কিনবো। স্যান্ডেল না কিনলে হয় না, যে কোনো সময় গন্ডগোল শুরু হবে। শুরু হলেও এখন আমার ভয় লাগবে না। আপনার কি আমাকে বাসায় পৌঁছে দিতে কোনো আপত্তি আছে? না। একটা রিক্সা নিন, আমি খালি পায়ে হাঁটতে পারছি না, এখন পানি না খেলেও হবে, আমার পিপাসা মরে গেছে। ফরহাদকে দেখে মনে হলো সে খুব অস্বস্তি বোধ করছে। রিক্সায় বসেছে খুব সাবধানে, যেন কিছুতেই গায়ের সঙ্গে গা না লাগে। কেমন বিব্রত ভঙ্গিতে চারদিকে তাকাচ্ছে। মানুষটা মনে হয় কখনো কোনো তরুণী মেয়েকে নিয়ে রিক্সায় ওঠেনি। রাস্তায় আইসক্রিমওয়ালার এক ভ্যান গাড়ি দেখা গেল। রানীকে অবাক করে দিয়ে ফরহাদ বলল, আইসক্রিম খাবেন? রানী আইসক্রিম কখনো খায় না। প্রথমত আইসক্রিম খেতে তার ভালো লাগে না, দ্বিতীয়ত তার টনসিলের সমস্যা আছে। ঠান্ডা কিছু খেলেই তার গলা ফুলে ভয়ঙ্কর কাণ্ড ঘটে। তারপরও সে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ আইসক্রিম খাবো। রানী সেদিন বেশ কিছু কাণ্ড করলো, যেমন স্যান্ডেল কেনার পর তার মনে হলো তার লেখার বল পয়েন্ট নেই, বল পয়েন্ট কিনতে হবে। সে ফরহাদকে নিয়ে বল পয়েন্ট কিনতে গেল। তারপর মনে হলো রিতার জন্য গিফট কেনা হয়নি, গিফট এবং ফুলের তোড়া কিনতে হবে। সে ফরহাদকে সঙ্গে নিয়ে গিফট কিনলো। তারপর ফরহাদকে বলল তাকে রিতার বাসায় পৌঁছে দিতে। রিতাদের বাসায় যাবার সারাটা পথ রানী গল্প করলো, নানান গল্প। আমি এখন যেখানে যাচ্ছি সেটা আমার বাসা না, আমার বন্ধুর বাসা। ওর নাম রিতা। আজ রিতার জন্মদিন। রিতাদের বাসা থেকে আমি বড় ভাইজানকে টেলিফোন করব, তিনি গাড়ি দিয়ে নিয়ে যাবেন। রিতার বাবাকে আমরা কি ডাকি জানেন? আমরা ডাকি ফুটবল কোচ। কেন ডাকি জানেন? কারণ রিতারা 11 ভাই বোন। এই সময় কোনো ভদ্রলোকের 11 ছেলে মেয়ের কথা কখনো শুনেছেন? রিতার বাবা দলে 11 জন প্লেয়ার আছে বলে ওনাকে আমরা ডাকি ফুটবল কোচ। নামটা ভালো হচ্ছে না? আচ্ছা শুনুন, আপনি চলুন না রিতাদের বাসায়। আমি আমি কেন? ওদের বাড়িতে অনেক মজা হবে, গানের আসর হবে। সেলিম চৌধুরী নামে একজন গায়ককে খবর দেওয়া হয়েছে, উনি হাসন রাজার গান শোনাবেন। আপনি কি হাসন রাজার গান শুনেছেন? একটা দুটো শুনেছি। হাসন রাজার আসল নাম কিন্তু হাসন রেজা। রেজা নাম তার পছন্দ হলো না, তিনি সবাইকে ডেকে বলে দিলেন, আমাকে এখন থেকে কেউ রেজা ডাকবে না, আমাকে ডাকতে হবে রাজা। সেই থেকে তিনি রাজা। ও। রিতাদের বাসার সামনে বেবি ট্যাক্সি থেকে নামার সময় একবার রানীর ইচ্ছা হলো নিজে পরিচয় দিতে। তারপরে মনে হলো থাক, কি দরকার, কোনো এক সময় মানুষটাকে এই ঘটনা বলে চমকে দেওয়া যাবে। তারপর রানীর বিয়ে ঠিক হয়ে যায়। তার বড় ভাই আসগর সাহেব বোনের বিয়ের পাকা কথা দিয়ে ফেলেন। ছেলে ডাক্তার, ছেলের বাবা বড় ব্যবসায়ী, ব্যবসা সূত্রে ছেলের বাবার সঙ্গে আসগর সাহেবের পরিচয়। ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে গেল, মেয়ে তাদের পছন্দ। যেদিন বিয়ের তারিখ ঠিক হবে সেদিন রানী অসীম সাহসের পরিচয় দিল। একা একা তার বড় ভাইয়ের অফিসে উপস্থিত হলো। আসগর সাহেব বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার, তুই এখানে কেন? রানী ফুপাতে ফুপাতে বলল, তার এই বিয়েতে মত নেই, এখানে বিয়ের তারিখ হলে সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে। আসগর সাহেব হতভম্ব হয়ে বললেন, তোর কি পছন্দের কেউ আছে? চোখ মুছে স্বাভাবিক গলায় কথা বল, কেউ আছে? রানী বলল, না। এমন কোনো ছেলে কি আছে যার সঙ্গে তোর ভাব হয়েছে, টেলিফোনে কথা হয় বা চিঠি চালাচালি হয়? না। তাহলে এখানে বিয়ে হতে অসুবিধা কি? ছেলে দেখতে সুন্দর, ডাক্তার, টাকা পয়সা আছে, ফ্যামিলি ভালো। রানী চুপ করে রইল। আসগর সাহেব বললেন, পছন্দের কেউ না থাকলে যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই বিয়ে হবে। চোখের পানি ফেলে লাভ হবে না, চোখের পানির দাম 10 নয়া পয়সা। রানী আবার ফোপাতে শুরু করলো। ফুপানির মধ্যে কাঁপা কাঁপা গলায় বলল, তার খুব পছন্দের একজন মানুষ আছে, মানুষটা হলো জাহানারা ভাবির ভাই, ফরহাদ ভাই। আসগর সাহেব হতভম্ব গলায় বললেন, তার সঙ্গে তোর যোগাযোগ আছে? রানী বলল, না। টেলিফোনে কথা হয়?
কখনো কথা হয়নি। চিঠি লেখালেখি? না। ফরহাদ সাহেব কি তোর পছন্দের ব্যাপার জানেন? না। সত্যি কথা বল। সত্যি কথাই বলছি, উনি কিছুই জানেন না। কথাবার্তা চলাকালীন সময় রানী এক মুহূর্তের জন্য পানি বন্ধ করলো না। শাড়ির অর্ধেকটা সে চোখের পানিতে ভিজিয়ে ফেলল। আজগর সাহেব ধমক দিয়ে বললেন, কান্না বন্ধ কর, আমি ব্যবস্থা করছি। তবে কেউ যেন জানতে না পারে যে ছেলে তোর নিজের পছন্দ। যদি জানে, আমি টান দিয়ে তোর জিভ ছিঁড়ে ফেলবো, নিজের ছাদ থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিব। আমি বলবো ছেলে আমাদের নিজেদের পছন্দ, পারিবারিকভাবে পছন্দ। এখন তুই আমার সামনে থেকে যা, তোর মুখ দেখতে ইচ্ছা করছে না। রানীর বড় ভাই তার কথা রেখেছিলেন। তাদের হিসেব মতে অতি অপদার্থ একজন ছেলের সঙ্গে বোনের বিয়ে দেবার চেষ্টা করেছেন। সে চেষ্টায় কোনো লাভ যে হয়নি তা না, একটা লাভ হয়েছে। রানীর ভয়ঙ্কর এক অসুখ হয়েছে। অসুখের লক্ষণ হলো তাকে হঠাৎ হঠাৎ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিতে ইচ্ছা করে। অতি সামান্য একটা ব্যাপার থেকে এত বড় অসুখ কেন হলো সে জানে না, কোনোদিন হয়তো জানবেও না। রানী গল্পের বইটা খুলল। বইয়ের ভেতর থেকে চিঠিটা আবার বের হয়ে এসেছে। তার কাছে মনে হচ্ছে এমন একটা চিঠি যদি তার কাছে লেখা হতো, কিংবা এমন যদি হতো সে রানী না, তার নাম আসমানি। রানীর চোখ ভিজে উঠেছে। কিছুক্ষণ আগেই সে অনেক হাসাহাসি করেছে, এখন চোখে পানি আসবেই, কিচ্ছু করার নেই। নান্টুর মন আজ অত্যন্ত ভালো। গত রাতে সে একটা দুঃস্বপ্ন দেখেছিল। ঘুম ভাঙার পর মনে হয়েছে তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এখন মনে হচ্ছে উল্টোটা ঘটবে। স্বপ্নের মধ্যে ব্যাপারটা আছে, যা দেখা যায় তার উল্টোটা হয়। যদি কেউ দেখে সে মারা যাচ্ছে, তাহলে তার হায়াত বাড়ে। নান্টু স্বপ্নের মধ্যে দেখেছে একটা ন্যাংটা পাগলা তাকে তাড়া করছে। পাগলের হাতে বর্ষা, সে কিছুক্ষণ পর পর বর্ষা ছুঁড়ে মারছে। বর্ষা নান্টুর গায়ে লাগছে না। ঘটনাটা বাস্তব হলে বর্ষা ছুঁড়ে মারার পর পাগলের হাতে আর বর্ষা থাকতো না। স্বপ্নের ঘটনা বলি, বর্ষার কোনো অভাব হচ্ছে না। স্বপ্নের কারণেই সকালে চা খাবার সময় তার মনটা খুব খারাপ ছিল, কিন্তু 9টার দিকে তার মন অসম্ভব ভালো হয়ে গেল। শর্মিলা তাকে একটা চিঠি পাঠিয়েছে। সম্বোধনহীন চিঠি হলেও চিঠি পড়ে বোঝা যায় শর্মিলার মন গলেছে। আমার দুঃসম্পর্কের এক ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তিনি যেসব গিফট নিয়ে এসেছেন তার মধ্যে 1 কার্টন অস্ট্রেলিয়ান সিগারেট। এ বাড়িতে সিগারেট খাবার লোক নেই বলে তোমাকে পাঠালাম। ভালো কথা, তুমি কি আজ 10টা থেকে 11টার মধ্যে একটু আসতে পারবে? তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। ইতি, শর্মিলা। ক্যাঙ্গারুর দেশে সিগারেট বলেই হয়তো প্যাকেটে রূপলি রঙের ক্যাঙ্গারু। এমন অসাধারণ ঘটনা ঘটলো, অথচ ফরহাদকে দেখানো গেল না। সে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যায়, ফিরে রাত 10টার পরে। মেসে এসে গোসল করে বিছানায় শুয়ে পড়ে। কোনো কথা নেই, কিচ্ছু নেই। মানুষ না, যেন রোবট। যে রোবটের একটাই কাজ সকালবেলা বের হয়ে যাওয়া, গভীর রাতে ফেরা। নান্টু ধারণা সে রাতে ঘুমায়ও না। মাঝে মধ্যে নান্টু ঘুম ভেঙে দেখেছে ফরহাদ চুপচাপ বিছানায় বসে আছে, সিগারেট খাচ্ছে। অন্ধকার ঘরে সিগারেটের আগুন ওঠানামা করছে। ফরহাদ থাকলে তাকে 2 প্যাকেট সিগারেট দেয়া যেত। নান্টু 10টার অনেক আগে বের হলো। শহরে ট্রাফিক জ্যাম যেভাবে বেড়েছে, কোথাও যেতে হলে 1-2 ঘন্টা আগে বের হতে হয়। তাছাড়া তাকে রসমালাই কিনতে হবে। যে দোকানে ফ্রেশ রসমালাই পাওয়া যায় সেটা আবার উল্টো দিকে। অর্ণবের জন্য কিছু একটা কিনতে হবে। বাবাকে দেখলেই সে প্রথমে বাবার মুখের দিকে তাকায় না, তাকায় বাবার হাতের দিকে। চট করে দেখে নেয় হাতে উপহারে কোনো প্যাকেট আছে কিনা। খেলনার দোকানে পোকামাকড় জাতীয় কোনো খেলনা খোঁজ করতে হবে। বাচ্চাদের অদ্ভুত সাইকোলজি। যেসব জিনিস তারা সবচেয়ে ভয় পায় তার খেলনা আবার তাদের জানের জান। অর্ণব সবচেয়ে ভয় পায় সাপ, অথচ রাবারের সাপ তার সবচেয়ে পছন্দের। গত জন্মদিনে তাকে একটা রাবারের সাপ দেয়া হয়েছিল। সে সাপের লেজ ধরে না থাকলে তার রাতে ঘুম হয় না। সাপকো পাওয়া গেলে কিনতে হবে। দরজা খুলে দিল শর্মিলা। নান্টু বলল, কেমন আছো? শর্মিলা বলল, ভালো। তার আজকের গলা অন্য দিনের মতো বরফ শীতল না, মুখটাও মনে হচ্ছে হাসি হাসি। নান্টু বলল, সিগারেটের জন্য ধন্যবাদ। তুমি কি চা খাবে? 1 কাপ খেতে পারি। অর্ণব কোথায়? ওর জন্য একটা প্লাস্টিকের মাকড়স এনেছি। অর্ণব স্কুলে চলে গেছে। নান্টু সাহসে ভর করে বলে ফেলল, ওর সামারের ছুটি কবে? ওকে নিয়ে একটা প্ল্যান ছিল। কি প্ল্যান? নান্টু হড়বড় করে বলল, ঠিক ওকে নিয়ে প্ল্যান না।
তোমাদের দুজনকে নিয়ে প্ল্যান। ভাবছিলাম এই ছুটিতে তোমাদের নিয়ে নেপাল ঘুরে আসবো। হিমালয় কন্যা নেপাল। ঢাকা থেকে যে খরচে কক্সবাজার যাওয়া যায় সে খরচে নেপাল ঘুরে আসা যায়। বিদেশ দেখা হলো। দেশ বিদেশ ঘুরলে শিশুদের জ্ঞান বৃদ্ধি হয়। নেপালে হোটেলে দুটো ঘর নিয়ে নিলাম। একটাই তোমরা মা বেটা, একটাই আমি। ঘর পাশাপাশি নেওয়ারও দরকার নেই। তোমরা থাকলে দোতলা বা তিনতলায়, আমি একতলায়। নান্তু ভেবেছিল কথা শুনে শর্মিলা রেগে যাবে। সে রাগলো না, তবে মুখ সামান্য গম্ভীর করে ভেতরে চলে গেল। ফিরে এলো চা নিয়ে। শুধু চা না, ফ্রুট কেক আছে, রসমালাই আছে। নান্টু এক পিস কেক হাতে নিল। মনের ভুলে কেক চায়ে ডুবিয়ে এক কামড় দিল। শর্মিলা দেখেও কিছু বলল না। অন্য সময় এমন একটা ব্যাপার দেখলে চোখ শুরু করে তাকাতো। তুমি তাহলে আমাদের নেপাল নিতে চাচ্ছ? দেশের ভিতরে কোথাও যদি যেতে চাও সেখানেও নিতে পারি, কোনো সমস্যা নেই। মনে হয় তোমার অনেক টাকা হয়েছে। আরে না, চাকরি নাই, টাকা পাবো কোথায়? তবে ব্যবস্থা একটা হবেই। চাকরি বাকরি আর করবো না বলে ঠিক করেছি, ব্যবসা করব, ফুড বিজনেস। ফুড বিজনেস মানে? বিরিয়ানির দোকান দিব। বাবুর্চির সঙ্গে কথা হয়েছে, সকালে 1 হাঁড়ি বিরিয়ানি হবে, বিকালে 1 হাঁড়ি। মাস 3 বাবুর্চি রেখে রান্নার কৌশলটা শিখে ফেলবো, তারপর বাবুর্চি বিক্রি করে নিজেরাই রাঁধবো। বাবুর্চির খরচটা বেঁচে গেল। খুবই লাভের ব্যাপার। তাই নাকি? হাজির বিরিয়ানি তো বিরিয়ানি বিক্রি করে কোটিপতি হয়ে গেল। তোমার বিরিয়ানির নাম কি হবে? পাজির বিরিয়ানি? নান্টু হা হা করে হেসে ফেলল। শর্মিলার রসিকতাটা তার খুব মনে ধরেছে। শর্মিলা যে তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তার জন্য ভালো লাগছে। তার কোনো ব্যাপারে শর্মিলা অনেকদিন এত আগ্রহ দেখায়নি। নান্টু চায়ে চুমুক দিয়ে আনন্দিত গলায় বলল, লাভটা কেমন হবে একটু বুঝিয়ে বলি। মিডিয়াম সাইজ একটা পাতিলে চাল ধরে 20 কেজি। বেস্ট কোয়ালিটি বাসমতি চাল হলো 30 টাকা কেজি। কাজেই চাল লাগছে 600 টাকার। 20 কেজি চালে লাগছে 10 কেজি মাংস। 10 কেজি মাংসের দাম পড়ে কেজি 100 টাকা হিসেবে 1000 টাকা। হিসাবটা কি ফলো করছো? চেষ্টা করছি। ঘি মশলাপাতি এইসব ধরো 1500 টাকা। কাজে হোটেলের খরচ হচ্ছে 3000 টাকা। ফুল প্লেট 50 টাকা করে বিক্রি করলে নেট পাবো 6000 টাকা। খরচ বাদ দিয়ে প্রতি পাতিলে লাভ থাকবে 3000 টাকা। 2 পাতিলে 6000 টাকা। মাসে 1,80,000 টাকা। স্টাবলিশমেন্ট খরচ, বাবুর্চির বেতন, বয় বেয়ারা সব মিলিয়ে ধরলাম 50,000 টাকা। তারপরেও মাসে নেট প্রফিট হবে 1,30,000 টাকা ইনশাল্লাহ। ভালো তো? নামটা আনন্দিত গলায় বলল, দোকানের নাম ঠিক করেছি, অর্ণব বিরিয়ানি হাউস। আমার ছেলের নামে বিরিয়ানির নাম দিতে হবে না, তোমার নামে নাম দাও। নান্টু ভাইয়ের ভাই বিরিয়ানি। মামা হালিম আছে, ভাই বিরিয়ানিও হবে। নান্টু সামান্য দমে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা শর্মিলা ঠিক পছন্দ করছে না। তার চোখ শুরু হয়ে গেছে, গলা অনেক গম্ভীর শোনাচ্ছে। শর্মিলা শীতল গলায় বলল, বাবুর্চির খরচ তো তোমার লাগবে না, তুমি তো কয়েক মাস পরে নিজেই রাঁধবে, এটা মন্দ না। কেউ যদি জিজ্ঞেস করে অর্ণবের বাবা কি করেন, আমি বলবো বাবুর্চি। আমাদের কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন হলে তোমাকে বাবুর্চি হিসেবে ভাড়া করে নিয়ে আসবো। তোমরা নিশ্চয়ই বাইরে রান্নার কাজও করবে না? নান্টু অস্ট্রেলিয়ান সিগারেট ধরলো, বিব্রত গলায় বলল, তোমার পছন্দ না হলে বিরিয়ানি হাউসের পরিকল্পনা বাদ দিয়ে দিব। শর্মিলা কঠিন গলায় বলল, আমার পছন্দ অপছন্দ দিয়ে দরকার কি? আমি তো তোমার কেউ না, তোমার যা ইচ্ছা তুমি করবে। তুমি বাবুর্চি হলেও কিছু না, জুতা পালিশওয়ালা হলেও কিছু না। নান্টু অনেক কষ্টে বলল, ও আচ্ছা। শর্মিলা বলল, তোমাকে কি জন্য ডেকেছি এখন শোনো। তোমাকে বলে বলে আমি হয়রান হয়েছি। ইচ্ছা করে তুমি গা করছো না। আজ আমি সব ঝামেলা চুকিয়ে ফেলবো। রাজশাহী থেকে আমার বড় ভাই এসেছেন, উনি সব ব্যবস্থা করেছেন। আমাদের কোথাও যেতে হবে না, কিচ্ছু না। কাগজপত্র নিয়ে এখানে লোকজন আসবে, তুমি আমি একসঙ্গে সাইন করবো। নান্টু পুরোপুরি হকচকিয়ে গেল। আজকের দিনে এমন কোনো ঘটনা ঘটবে তা তার কল্পনা তো ছিল না। নান্টু প্রায় ফিসফিস করে বলল, তুমি কি বিয়ে করছো নাকি? শর্মিলা সহজভাবে বলল, হ্যাঁ করছি। তোমাদের বিয়ের পর অর্ণব কি আমার সঙ্গে থাকবে? শর্মিলা বিরক্ত গলায় বলল, উদ্ভট কথা বলবে না। অর্ণব তোমার সঙ্গে মেসে গিয়ে উঠবে? অবসর সময় বিরিয়ানি হাউসে কাস্টমারদের বিরিয়ানি খাওয়াবে, প্লেট ধুয়ে দিবে? তুমি সারা জীবনে নানান ধরনের যন্ত্রণা করেছো, আর যন্ত্রণা করবে না। আরাম করে বসো, চা খেতে চাইলে বলো, আবার চা দিচ্ছি। নান্তু তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। বসার ঘরে দরজাটা খোলা। হঠাৎ উঠে দৌড়ে কি পালিয়ে যাবে বা অন্য কিছু কি করা যায়?
শর্মিলার পা চেপে ধরলে কেমন হয়? স্বামী যদি স্ত্রীর পায়ে ধরে তাদের দোষ হয় না। সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওরা মনে হয় চলে এসেছে। শর্মিলা বলল, দেবো আরেক কাপ চা? নান্টু বলল, দাও। রাতের স্বপ্নটার কথা মনে পড়েছে। স্বপ্নে পাগল দেখা যে এমন ভয়াবহ তা কে জানতো। ঘরে একটা খোয়াব নামার বই রাখা দরকার। জটিল স্বপ্নগুলোর অর্থ আগে ভাগে জানা থাকলে ধাক্কা খেতে হয় না। নান্টুর চোখে পানি এসে গেছে। শর্মিলার সামনে নেই, এটা ভালো হয়েছে। তাকে চোখের পানি দেখতে হলো না। ঘরের লোকজন খাতাপত্র নিয়ে উপস্থিত হয়েছে। নান্টু উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আসুন আসুন, যেন সে এবারেরই একজন অতিথিকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। ফরহাদ আসমানিদের বসার ঘরে বসে আছে। একটা কাজের মেয়ে চা দিয়ে গেছে। সে চা অনেকক্ষণ আগে শেষ হয়েছে। তার কাছে কেউ আসছে না। কলিং বেল টেপার পর নিশা দরজা খুলে দিয়েছে। সে বলেছে, ভেতরে এসে বসুন। তার গলা অত্যন্ত শীতল। ফরহাদ সেই শীতল গলাকে গুরুত্ব দেয়নি। যার বোন ভয়াবহ রকম অসুস্থ, তার গলায় কোনো রকম উষ্ণতা থাকার কথা না। ফরহাদ বলল, আসমানি কি বাসায়? নিশা বলল, বাসায় কখন এসেছে? গতকাল সন্ধ্যায়। আমি জানতাম না। আজ হাসপাতালে গিয়ে শুনি আপাকে নিয়ে সিঙ্গাপুরে যাওয়া হবে, এজন্যই চলে আসা। কবে যাচ্ছ সিঙ্গাপুর? এখনো ঠিক হয়নি, মামা চেষ্টা করছেন। যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমি আসমানির সঙ্গে একটু কথা বলবো। আপনি বসুন। ফরহাদ বসেছে। এর মধ্যে 1 ঘন্টা সময় পার হয়েছে। তার চা খাওয়া হয়েছে, খবরের কাগজ পড়া হয়েছে। টেবিলে 2টা ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনও শেষ হয়েছে। ভেতর থেকে কেউ আসেনি। চট করে ভেতরের ঘরে ঢুকে পড়ার অধিকার তার নেই। তাকে কেউ ডেকে না নিয়ে গেলে সে যেতে পারবে না। তাকে বাইরের গেস্টদের মতো চুপচাপ বসে থাকতে হবে। আসমানি নিশ্চয়ই তার ঘরে শুয়ে আছে। তার ঘরটা কখনো দেখা হয়নি। নিশ্চয়ই ঘরটা খুব সুন্দর করে সাজানো। আসমানি বলতো, তোমাকে আমার ঘরটা একদিন দেখাতে হবে। ঘরের মধ্যে একটা কুমারী গন্ধ আছে। যে কোনো বুদ্ধিমান লোক ঘরে পা দিয়েই বুঝবে এখানে একটা কুমারী মেয়ে বাস করে। বিবাহিতা মেয়েদের ঘর কি অন্যরকম? অবশ্যই অন্যরকম। বিয়ের পর তোমাকে নিয়ে আমি যে ঘরে থাকবো, সে ঘর তো আমিই সাজাবো, তখন ডিফারেন্সটা বুঝবে। ফরহাদ হাসতে হাসতে বলেছে, আমার তো ধারণা কোনো প্রভেদ নেই। একটা হতে পারে তোমার এই ঘরে ছেলেদের কোনো কাপড় নেই, স্ট্রে নেই। বিয়ের পরে যে ঘরে থাকবে সেখানে আমার কাপড় থাকবে, একটা স্ট্রে থাকবে। আসমানি গম্ভীর গলায় বলেছে, তুমি এখনো ধরতে পারোনি। আমি একটা ডিফারেন্সের কথা বলছি। যেমন ধরো, কুমারী মেয়েদের দৃষ্টি থাকে ঘরের বাইরে। তারা আকাশ দেখতে পছন্দ করে, কিন্তু বিয়ের পর মেয়েদের দৃষ্টি ঘরের ভেতরে কেন্দ্রীভূত হয়। কাজী কুমারী মেয়ের খাটের অবস্থান এমন হবে যে খাটে শুয়ে আকাশ দেখা যায়, আর বিবাহিত মেয়ের খাটটা হবে সিলিং ফ্যানের নিচে। খাটের পজিশন এমন যেন স্বামী স্ত্রী দুজনই সমান বাতাস পায়, কেউ বেশি কেউ কম তা যেন না হয়। ফরহাদ হাসতে হাসতে বলল, তুমি তুচ্ছ সব ব্যাপার নিয়ে দিনরাত ভাবো, তাই না? আমি তুচ্ছ বা জটিল কোনো বিষয় নিয়ে দিনরাত ভাবি না, তোমাকে নিয়ে দিনরাত ভাবি। আচ্ছা, এই যে আমি দিনরাত তোমাকে নিয়ে ভাবি, এই কথাটা কি তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, হয়েছে। আসমানি তখন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলেছে, তোমার ব্যাপারটা কিন্তু অন্যরকম। তুমি সারাক্ষণ আমার কথা ভাবো না। তুমি নানান ধরনের ঝামেলার মধ্যে বাস করো বলে ঝামেলা নিয়ে ভাবো। আমার কথা ভাবো তখনই যখন আমি তোমার সামনে থাকি। এই জন্যই তোমাকে বিয়ে করে ফেলার জন্য আমি এত ব্যস্ত। বিয়ের পর তোমাকে বাধ্য হয়ে আমার সঙ্গে অনেক বেশি সময় থাকতে হবে, তখন বাধ্য হয়ে আমার কথা ভাবতে হবে। বলো তো আমি ঠিক বললাম কিনা? ফরহাদ উত্তর দেয়নি, তবে আসমানির কথা সত্যি। এই যে সে 1 ঘন্টা আসমানি বসার ঘরে বসে আছে, এই 1 ঘন্টা সে শুধু আসমানির কথা ভাবেনি, তাকে অনেক কিছু ভাবতে হয়েছে। যেমন সে বেশ কিছু সময় ধরেই তার মার কথা ভাবছেন। আসমানিদের ফ্ল্যাট বাড়ির দিকে রওনা হবার আগে ফরহাদ মা বাবার খোঁজ নিতে গিয়েছিল। রাহেলা বেগম ছেলেকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বলেছেন, নিউ মার্কেট থেকে খুব বড় একটা কাতল বা রুই মাছ কিনে দিতে পারবি? খুব দরকার। টাকা আমি দিব। 1000 টাকায় হবে না? 1000 টাকা দামের মাছ? খুব বড় মাছ, যেন সবার চোখে পড়ে এরকম মাছ। দরকার কি? আছে, দরকার আছে। মাছটা বিকাল 5টা 6টার দিকে আনবি, পারবি না?
ফরহাদ শান্ত গলায় বলল, পারবো, কিন্তু হঠাৎ 1,000 টাকা দামের মাছ দরকার পড়লো কেন? জামাই বাড়িতে পড়ে আছি, খরচ টরচ না করলে মান থাকে না। মান রক্ষার জন্য 1,000 টাকা দামের মাছ কতদিন কিনবে? তোর সঙ্গে তর্কের স্কুল খুলবো না, তোকে যা করতে বলছি কর। বিকেলে আমি একটা প্রাইভেট টিউশনি করি, মাছটা এখন কিনে দিয়ে যাই মা। এখন কিনলে এরা মাছটা কেটে রেঁধে ফেলবে, বড় মাছ কেটে ফেলে তারা আর সৌন্দর্য কি? জামাই দেখতে পাবে না, সে অফিসে, সে বাসায় ফিরে সন্ধ্যায়। রাহেলা মাছের জন্য 1,000 টাকা দিলেন, গলা নামিয়ে বললেন, যদি কিছু বেশি লাগে তুই দিয়ে দিস। ফরহাদের মন সামান্য খারাপ হয়েছে। তার মা জামাইয়ের বাড়িতে তার সম্মান নিয়ে ব্যস্ত, অন্য কিছুই এখন আর তার চোখে পড়ছে না। একবার অন্তত বলতে পারতেন, তোর কি হয়েছে বলতো, তোর চোখের নিচে কালি কেন? কিংবা জিজ্ঞেস করতে পারতেন, আসমানি মেয়েটা কেমন আছে, ওকে একবার দেখতে যাব, তুই আমাকে নিয়ে যাবো। খুবই আশ্চর্যের ব্যাপার, আসমানি সম্পর্কে কারো কোনো আগ্রহ নেই। তার বাবা এখন পর্যন্ত আসমানির কথা কিছু জিজ্ঞেস করেননি। আসমানি যদি টবে লাগানো কোনো জাপানি ফুলের গাছ হতো, তার বাবা নিশ্চয়ই প্রতিদিন তাকে দেখতে যেতেন। ফরহাদ ঘড়ি দেখল, 1.5 ঘন্টার মতো হয়েছে সে বসে আছে। এদের সমস্যাটা কি? এরা তাকে বসিয়ে রেখেছে কেন? আসমানির মামা বসার ঘরে ঢুকলেন। ফরহাদ উঠে দাঁড়ালো। কামরুল ইসলাম সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সারা রাত ঘুমাননি, চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে আছে। তিনি যে দাঁড়িয়ে আছেন, সে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অস্বাভাবিক, কেমন যেন কুঁজো হয়ে আছেন, তাকে খুবই ক্লান্ত লাগছে। ফরহাদ কেমন আছো? জি ভালো। কামরুল ইসলাম সাহেব নিজে বসলেন না, ফরহাদকেও বসতে বললেন না, কুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করছো, সরি। চা দিয়েছে? জি। আসমানির শরীরটা বেশ খারাপ করেছে। এত দ্রুত এতটা খারাপ করার কথা না, আমার মনে হয় মন বিকল হয়ে গেছে। মন বিকল হলে এরকম হয়। ভয়াবহ বিপদের সামনে দাঁড়ালে সাধারণ চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। ফরহাদ বলল, মামা আমি ওর সঙ্গে একটু কথা বলি। কামরুল ইসলাম সাহেব ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন, এখানেই সমস্যাটা হয়েছে, ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এতক্ষণ তাকে বুঝাবার চেষ্টা করলাম, লাভ হয়নি। ও কি বলছে? তোমাকে তার অসুস্থ মুখ দেখাবে না, এসব হাবিজাবি বলছে। যেহেতু সে চাচ্ছে না, আমার মনে হয় তোমার দেখা না করাটাই ভালো হবে। এমনিতে সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে, সেই চাপ আর বাড়ানো ঠিক হবে না। আমি কি চলে যাব? হ্যাঁ চলে যাও। দেশের বাইরে যাবার আগে সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, আমি তোমাকে খবর দেব। আমি কি বিকালে একবার আসবো? আসতে পারো, তবে আমার মনে হয় না সে তোমার সঙ্গে কথা বলবে। আসমানি ভয়ঙ্কর ধরনের জেদি মেয়ে, যা বলবে তাই। অ্যাপার্টমেন্ট হাউসে লিফট আছে। ফরহাদ নামছে সিঁড়ি দিয়ে। তার কাছে মনে হচ্ছে সে নেমেই যাচ্ছে, সিঁড়ি শেষ হচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, নামতে কষ্ট না, কিন্তু এখন নামতেও কষ্ট হচ্ছে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, ইচ্ছে করছে রেলিং ধরে খানিকক্ষণ বিশ্রাম করতে। হঠাৎ করে খুব ঘুমও পাচ্ছে। মেসে ফিরে গিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। চিন্তা ভাবনাহীন নিশ্চিন্ত ঘুম। কতদিন হয়ে গেল সে আরাম করে ঘুমোতে পারছে না। ঘুমিয়ে পড়তে পারলে দরদাম করে মাছ কেনার কথা ভাবতে হবে না, নাট্য ভাইয়ের কথাও ভাবতে হবে না, চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা কোথায় পাওয়া যাবে তা নিয়েও ভাবতে হবে না। ফরহাদ প্রাইভেট টিউশনি শুরু করেছে। তার ছাত্রের মা চিলড্রেন্স রাইম পার্ট 2 বইটা নাকি কোন দোকানে খুঁজে পাচ্ছেন না। ফরহাদের দায়িত্ব বইটার খোঁজ করা। এক বিদেশি ওষুধ কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে বিজ্ঞাপন দিয়েছে। সেখানে লেখা, বেতন ভাতা আকর্ষণীয়, ছবি এবং বায়োডাটা সহ যোগাযোগ করুন। ফরহাদের কাছে বায়োডাটা আছে, ছবি নেই। 3 সাইজের ছবি তুলতে হবে, হাসি হাসি মুখের ছবি। কাউকে দিয়ে সুপারিশ করাতে পারলে ভালো হতো, কোনো মন্ত্রী বা এ ধরনের ক্ষমতাবান লোক। তবে মন্ত্রীর সুপারিশে কাজ হবে না, কারণ 5,000 দরখাস্ত যদি পড়ে, সেই 5,000-এর মধ্যে 4,000 দরখাস্তের মন্ত্রীর সুপারিশ থাকবে। বাংলাদেশের মন্ত্রীরা জোরালো সুপারিশ করতে খুব পছন্দ করে। নতুন ধরনের কোনো সুপারিশ যদি কেউ তার জন্য করত, যেমন ধরা যাক কবি শামসুর রহমান সাহেব তার দরখাস্তের উপরে গোটা গোটা অক্ষরে তাকে নিয়ে 2 লাইনের কবিতা লিখে সুপারিশ করলেন, এই ছেলেটা ভালো এবং সৎ, তার বিষয়ে ইহাই আমার চিন্তিত অভিমত, শামসুর রহমান। বাহ,
কবিতাটা তো ভালো হয়েছে। ফরহাদ ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে, প্রাণপণে চেষ্টা করছে আসমানি বিষয়ে এখন আর কিছু ভাববে না, কিচ্ছু না। দিনটা কেমন মেঘলা মেঘলা। এরকম মেঘলা দিনে আসমানিকে নিয়ে বেড়াতে বের হলে আসমানি বারবার তাকাতো আকাশের দিকে এবং বলতো, তোমার কি মনে হয় বৃষ্টি হবে? ফরহাদ বেশিরভাগ সময় বলতো, জানি না তো, আমার খুব টেনশন লাগছে। কেন? আকাশ ঘন কালো করে মেঘ হলে আমার টেনশন শুরু হয়, যদি বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয়। টেনশনে কি আছে? সব মেঘে কি আর বৃষ্টি হয়? হয় না বলেই তো টেনশন। আসমানি আজ সঙ্গে থাকলে তার টেনশন হতো, কারণ আকাশ দ্রুত কালো হচ্ছে। কালো মেঘ নিয়ে যে গানটা আছে সেটা যেন কি, মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো। ফরহাদ নিউ মার্কেটের দিকে রওনা হলো। রাইমসের বইটা কিনে মাছ কিনতে ঢুকবে। এর মধ্যে যদি ভালো মতো বৃষ্টি নামে তাহলে মাছের দাম কমে যাবে। বৃষ্টির দিনে ইলিশ মাছের দাম বাড়ে, অন্য সব মাছের দাম কমে যায়। মানুষের মন যদি এরকম হতো যে সে একসঙ্গে একটার বেশি কোনো কিছু নিয়ে ভাবতে পারে না, তাহলে চমৎকার হতো। মনটাকে সবসময় কোনো না কিছু নিয়ে ব্যস্ত রাখা যেতে পারত। কিন্তু মানুষের মন একসঙ্গে 10-12টা বিষয় নিয়ে ভাবতে পারে। ফরহাদ নিশ্চিত যে যখন মাছের বাজারে ঢুকেই রুই এবং কাতল মাছের দাম কমাতে ব্যস্ত থাকবে, তখনও তার মনের একটা অংশ ভাববে আসমানির কথা। কেমন আছে আসমানি? আর যদি বৃষ্টি নামে, সে কি তার বিছানার জানালা থেকে বৃষ্টি দেখবে? রোগ যন্ত্রণায় কাতর মানুষ কি বৃষ্টি পছন্দ করে? দরজা খুলে রানী অবাক। বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে ফরহাদ দাঁড়িয়ে আছে, তার হাতে কানকোয় দড়ি বাঁধা বিশাল একটা কাতল মাছ। ফরহাদ বিব্রত গলায় বলল, বাড়িতে কোনো কাজের লোক আছে, মাছটা ভেতরে নেবে? রানী অবাক হয়ে বলল, মাছ কেন? মা বলেছেন একটা বড় মাছ কিনে তোমাদের এখানে দিয়ে যেতে, মাকে একটু খবর দিবে। উনি এখন বাড়িতে নেই, পাশের বাড়িতে মিলাদ হচ্ছে, মিলাদে গেছেন। উনি যেতে চাননি, আমার মা জোর করে নিয়ে গেছেন। তুমি মাকে বলে দিও যে আমি মাছ দিয়ে গেছি। আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ। বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? অবশ্যই যাবেন না, ওনারা চলে আসবেন, আমি খবর পাঠাচ্ছি। ফরহাদ শান্ত গলায় বলল, খবর পাঠাতে হবে না। আসলে আমি মার সঙ্গে দেখা করতে চাচ্ছি না, মার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। এমনিতেই মনটা খারাপ, তার সঙ্গে কথা বললে মন আরো খারাপ হয়। আমি যাই। রানী বলল, আপনি একটু বসুন, 1 মিনিট, আপনার একটা জিনিস আমার কাছে আছে, নিয়ে যান। ফরহাদ অবাক হয়ে বলল, আমার কি জিনিস? রানী নিচু গলায় বলল, আপনি আপনার স্ত্রীর জন্য বিয়ের শাড়ি কিনেছিলেন, আসমানি রঙের শাড়ি। ফরহাদ অবাক হয়ে বলল, তোমার কাছে কিভাবে গেল? রানী তার জবাব না দিয়ে চলে গেল। শাড়ির প্যাকেট হাতে ফিরে এসে বলল, আমি কিন্তু প্যাকেটটা খুলে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। প্যাকেটের ভেতরে একটা চিঠি ছিল, চিঠিটা প্যাকেটে দিয়ে দিয়েছি। ফরহাদ তাকিয়ে আছে। মেয়েটার ভাবভঙ্গি কেমন যেন লাগছে। তার সঙ্গে কথা বলছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না। মেয়েটার সঙ্গে আসমানির চেহারার কোনো মিল নেই, কিন্তু তারপরও তাকে কেন যেন আসমানির মতো দেখাচ্ছে। রানী বলল, আমি শুনেছি উনি খুব অসুস্থ। আপনি আবার যখন তাকে দেখতে যাবেন তখন অবশ্যই শাড়ি এবং চিঠি নিয়ে যাবেন। ও কারোর সঙ্গে দেখা করতে চাচ্ছে না, আজ আমার সঙ্গে দেখা করেনি। সকালবেলা অনেকক্ষণ বসেছিলাম। এখন শাড়ি নিয়ে আবার যান। সকালে হয়তো মন খুব খারাপ ছিল, মানুষের মন খুব বেশিক্ষণ খারাপ থাকে না। আসমানির সঙ্গে মিলটা কোথায় ফরহাদ বের করতে পারছে না, গলার স্বরও অন্যরকম, কিন্তু কেন যেন মনে হচ্ছে আসমানি কথা বলছে। ফরহাদ বৃষ্টির মধ্যেই বের হয়ে গেল। রানী বারান্দায় এসে দাঁড়ালো। এই বাড়ির বারান্দা থেকে অনেক দূর দেখা যায়। মানুষটা কেমন ক্লান্ত ভঙ্গিতে বৃষ্টির ভেতর দিয়ে যাচ্ছে, দেখতে রানীর কষ্টই হচ্ছে। সে কেন জানি চোখও ফিরে নিতে পারছে না। মানুষটা যদি হঠাৎ কোনো কারণে পেছনে ফিরে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। রানীর হাত কাঁপছে। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার ইচ্ছাটা আবার মাথা চাড়া দিচ্ছে। তার রীতিমতো কান্না পাচ্ছে। তার কেন এই সমস্যা হলো? আশ্চর্য, আসমানিকে মোটেও অসুস্থ দেখাচ্ছে না। সে খাটে হেলান দিয়ে বসেছে, চুল ছাড়া তার লম্বা চুল বিছানা স্পর্শ করছে। আসমানির পরনের শাড়ির রং উজ্জ্বল,
সবুজ জমিনে লাল ফুলের গাছ। তার অসুস্থতার একমাত্র লক্ষণ তার পায়ের উপর সাদা রঙের চাদর এবং বিছানার পাশে টেবিল ভর্তি ওষুধ। ফরহাদ বসেছে আসমানি খাটে, বৃষ্টির ভেতরে এসেছে বলে আধ ভেজা। মনে হয় তার ঠান্ডাও লেগেছে। সে কয়েকবার হাসি দিল। আসমানি হাসি হাসি মুখে তাকিয়ে আছে, তার চোখে চাপা কৌতুক। মনে হচ্ছে এক্ষুনি সে মজার কিছু একটা বলবে, কিন্তু আসমানি চুপ করেই আছে, কিছু বলছে না। ফরহাদ বলল, কেমন আছো? আসমানি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল, সকালে তোমার সঙ্গে দেখা করিনি বলে রাগ করো না। হঠাৎ করে খুব মন খারাপ করেছিল। হঠাৎ মনে হলো, কি আশ্চর্য, সবাই থাকবে শুধু আমি থাকবো না, এটা কেমন কথা? মন খারাপ ভাবটা কি এখন কমেছে? না, কমেনি, তবে তোমাকে দেখে খুশি হয়েছি। তোমাকে আজ অসুস্থ মনে হচ্ছে না। মনে না হলেও আমি ভয়াবহ অসুস্থ। আমার রোগটার নাম হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। এই রোগের 3টা স্তর থাকে, আমি আছি 2য় স্তরে। ও, আসমানি হাসি হাসি মুখে বলল, হাসপাতালে থাকার সময় অল্প বয়সী একজন ডাক্তারের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গিয়েছিল। তাকে যখন বললাম অসুখটা কি আমি ভালো মতো জানতে চাই, তখন সে রাত যে রিচার্জে নিয়ে যেতে শুরু করলো। এই রোগ বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ, তুমি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। আমি কিছু জানতে চাচ্ছি না। তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এএমএল হয়েছে। এএমএলটা কি? আরেক ধরনের ব্লাড ক্যান্সার, অ্যাকিউট মাইলোজেনাস লিউকোমিয়া। মাইলোজেনাস আবার 2 রকমের হয়, মাইলোমোসাইটিক অ্যান্ড পিওর মোসাইটিক। শুনতে বিরক্ত লাগছে? আমার ইয়াং ডাক্তার সাহেবের কাছে শুনলাম বিদেশে যাদের এ ধরনের ভয়াবহ অসুখ হয় তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করার ব্যবস্থা থাকে। সাইকিয়াট্রিস্টরা এসে দিনের পর দিন তাদের সঙ্গে কথা বলে, মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত করে। হাস্যকর না? হাস্যকর কেন? যাদের এ ধরনের অসুখ হয় তারা মৃত্যুর জন্য আপনা থেকেই তৈরি হয়ে যায়। সাইকিয়াট্রিস্টের দরকার রোগীর আত্মীয়স্বজনদের জন্য, তার প্রিয়জনদের জন্য, যেমন তোমার জন্য দরকার হবে। তুমি এক কাজ করো, বিছানায় পা তুলে আরাম করে বসো। তুমি এমন ভাবে বসেছো যে দেখে মনে হচ্ছে ভাইবা পরীক্ষা দিতে এসেছো, এবং আমি হচ্ছি ভাইবা বোর্ডের চেয়ারম্যান। ফরহাদ পা তুলে বসলো। আসমানি বলল, আমি খুব শীঘ্রই চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। কবে যাচ্ছ? কবে তো বলবো না, কারণ বললেই তুমি এয়ারপোর্টে উপস্থিত হবে। তোমাকে দেখে তখন ভয়ঙ্কর ধরনের কষ্ট হবে। তোমাকে এখানে রেখে চলে যাচ্ছি, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। এই কষ্টটা আমার সহ্য হবে না। যখন চাকরি করতে, চাকরির প্রয়োজন 2-3 দিনের জন্য বাইরে যেতে, তখনও সহ্য হতো না। সারা রাত ঘুমোতে পারতাম না, ফাঁকা ফাঁকা লাগতো। কাজে আমি কবে দেশের বাইরে যাচ্ছি তা তোমাকে জানাবো না। তুমি হঠাৎ একদিন শুনবে আমি চলে গেছি, দেখবে দরজায় বিরাট এক তালা ঝুলছে। ফরহাদ কিছু বলল না, তাকিয়ে রইল আসমানির দিকে। আসমানির গলার স্বর কি সামান্য বদলেছে, একটু যেন অন্যরকম লাগছে। আসমানি বলল, বাবার সঙ্গে তোমার আজ দেখা হয়েছে না? হ্যাঁ। তাকে আগের চেয়ে অনেক হাসি খুশি লাগেনি? বুঝতে পারিনি। বাবার খুশির কারণ মেয়ের চিকিৎসার জন্য তাকে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে না। আমার চিকিৎসার জন্য কে টাকা দিচ্ছেন জানো? না, আনিস সাহেব নামের এক ভদ্রলোক। তার কথা তো তোমাকে চিঠিতে লিখেছিলাম। ওই যে মামা যার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। ভাগ্যিস ওই ভদ্রলোক আমাদের বাসায় এসেছিলেন, আমার সঙ্গে গল্প টল্প করেছিলেন। তা না করলে আমার প্রতি তার মমতা তৈরি হতো না। টাকা পয়সা দিয়ে বাবাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেন না। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে অদ্ভুত সব যোগাযোগের কথা ভাবি। মজার ব্যাপার কি জানো, আনিস সাহেব কিন্তু আমাকে হাসপাতালে বা বাসায় দেখতে আসেননি, অথচ উনি ঢাকাতেই আছেন। অদ্ভুত না? অদ্ভুত। খুব পরিচিত অনেকে আমাকে দেখতে আসেনি, যেমন কণা, আমার এত প্রিয় বান্ধবী, কিন্তু সে আসেনি। আবার কেউ কেউ এসেছে যাদের সঙ্গে অতি সামান্য পরিচয়। এমন একজন এসেছে যাকে আমি কোনোদিন দেখিনি। সে কে? খুব সুন্দর মতো একটা মেয়ে, তোমাকে মনে হয় চেনে। মেয়েটা বিপদে পড়েছিল, তুমি তাকে বাসায় পৌঁছে দিয়েছো, এমনকার কথা কি তোমার মনে পড়েছে? না, মেয়েটা তোমাকে চেনে কিভাবে? জানি না, জিজ্ঞেসও করিনি।
আমার এখন এমন সময় যাচ্ছে যেখানে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করে না। তবে আমি নিশ্চিত মেয়েটা তোমাকে খুব ভালো মতো চেনে। শুধু চেনে না, তোমাকে অসম্ভব পছন্দও করে। সে যেহেতু চেনে, তুমিও চেনো। একটু মনে করার চেষ্টা করলেই মনে পড়বে। মেয়েটার চিবুকে কাটা দাগ আছে, চোখও ছোট বড় আছে। ডান চোখটা বাঁ চোখের চেয়ে সামান্য বড়। চট করে বোঝা যায় না, ভালো করে তাকালে বোঝা যায়। এমন করে বর্ণনা দিচ্ছ কেন? বর্ণনা দিচ্ছি যে তুমি মেয়েটাকে খুঁজে বের করতে পারো। নাম বলেনি? নাম বলেছে, কিন্তু নামটা তোমাকে বলবো না। মেয়েটাকে তোমার খুঁজে বের করতে হবে। তার কি কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। আমার অসুখটা সারবে না। আমি চাই আমি যেমন তোমাকে ভালোবেসেছি তেমন কেউ তোমাকে ভালোবাসুক। আসমানি, তুমি খুব উদ্ভট কথা বলছো। আসমানি হাসতে হাসতে বলল, অসুখে মাথা ঠিক নেই। উদ্ভট কথা বলতেও পারি। আচ্ছা, তোমার দাদাজানের সঙ্গে তোমার খুব ভাব ছিল না? তুমি তার অনেক সেবা যত্ন করতে। রাতের বেলা দাদা নাতি মিলে গুটু গুটু করতে করতে না? করতাম। এখন কি সেই দাদাজানের কথা তুমি ভাবো? ভাবো না। জীবিত মানুষরা অতি দ্রুত মৃত মানুষের কথা ভুলে যায়। এখন তোমার আমার জন্য খুব কষ্ট হবে, কারণ আমি জীবিত। আমি মরে যাবার সঙ্গে সঙ্গে আমার প্রতি তোমার ভালোবাসা অতি দ্রুত কমতে শুরু করবে। এত দ্রুত কমবে যে তোমার নিজেরই লজ্জা লাগবে। আচ্ছা শোনো, আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, এখন আমার মাথা ধরে গেছে, শরীর ঝিমঝিম করছে। তুমি কি দয়া করে উঠবে? ফরহাদ উঠলো না, আগের মতোই বসে রইল। আসমানি বলল, তোমার হাতের এই শাড়িটা কি আমার জন্য? হ্যাঁ, তোমার বিয়ের শাড়ি। বিয়ে হলে তবে না বিয়ে শাড়ি পরবো। এই শাড়ি তুমি ফিরিয়ে নিয়ে যাও। যদি ভালো হয়ে দেশে ফিরি তখন শাড়ি নিয়ে এসো। খুব আগ্রহ নিয়ে শাড়ি পরবো, যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। আসমানি চোখ বন্ধ করে বিছানায় এলিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, জগৎ সংসার অস্পষ্ট মনে হচ্ছে। তার খুব ইচ্ছে করছে সে ফরহাদকে বলে, খবরদার তুমি যাবে না। তুমি আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকবে। যার যা ইচ্ছে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তা সম্ভব না। আমরা অসম্ভবের জগতে বাস করি না। রাহেলার মন আজ বেশ ভালো। বড় মাছটা আনায় খুব কাজ হয়েছে। মাছটা শুধু যে বড় ছিল তা না, স্বাদু মাছ ছিল। জাহানারা শাশুড়ি পর্যন্ত বললেন, অনেকদিন পর এত ভালো মাছ খেলাম, টাটকা মাছের স্বাদই আলাদা। রাহেলা খুশি খুশি গলায় বললেন, ফরহাদকে বলবো ভালো পাঙ্গাস মাছ দিয়ে যেতে, ও মাছ চেনে। খুব সকালে আইচা ঘাটে যাবে, ফ্রেশ মাছ কিনে নিয়ে আসবে। দেখি কাল পরশুর মধ্যে। জাহানারা শাশুড়ি বলল, এইসব কি বলছেন বেয়ান, রোজ রোজ মাছ কিনতে হবে নাকি? রাহেলা গলায় বললেন, রোজ রোজ কি আর কিনছি নাকি? আছি আর মাত্র 2-4 দিন, সবাইকে নিয়ে পাঙ্গাস মাছ একটা না হয় খেলাম। 2-4 দিন আছেন নাকি? জি বেয়ান, মঞ্জু বাসা ঠিক করে ফেলেছে, তার বড় ভাইকে দিয়ে খবর পাঠিয়েছে। আমি খুবই রাগ করেছি। বড় ভাইকে দিয়ে খবর পাঠাবি কেন? তুই নিজে এসে দিবি না? তুই কোথাকার তালে বল? ব্যস্ত থাকে। ওর ব্যস্ততার কথা আর বলবেন না বেয়ান, যত ব্যস্ততা বাবা মার বেলায়। বন্ধু বান্ধবের বেলায় হাতে অবসর আছে। বেয়ান, আমি ঠিক করেছি ওর বিয়ে দিব। একটা মেয়ে দেখবেন তো, মেয়েটাকে সুন্দর হতে হবে আর ভালো বংশ। ছেলে তো আপনি দেখেছেন, শিক্ষক বাবার ছেলে, আর কিছু থাকুক না থাকুক চরিত্র ঠিক আছে। তা তো থাকবেই। ওর বয়সী ছেলেদের তো বেয়ান দেখি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আবার ফেন্সিডিল খাচ্ছে। ওদের সঙ্গে যখন আমার 2 ছেলেকে মিলাই তখন বড় শান্তি লাগে। মনে মনে বলি, আল্লাহ পাক তোমার দরবারে হাজার শুকর। বেয়ান, আপনার কথা শুনে ভালো লাগলো। মঞ্জুর একটা ঘটনা বলি বেয়ান। একদিন রিক্সা করে এসেছে, রিক্সা ভাড়া 10 টাকা। আমার কাছে বললো, মা 10 টাকা আছে? আমার কাছে সব বড় নোট, আমি দিলাম 10 টাকা। ও আল্লাহ, তারপর থেকে দেখি কয়েকদিন পর পর রিক্সাওয়ালা আসে, আমাকে সালাম করার জন্য আসে। আমি ভাবলাম ব্যাপার কি, একদিন জিজ্ঞেস করলাম। রিক্সাওয়ালা বলল, স্যার ওই দিন তার দুঃখের কথা শুনে 500 টাকা বকশিস দিয়েছেন। এখন বেয়ান, আমার কথা হলো, তুই যদি 500 টাকায় দিবি তাহলে 10 টাকা ভাড়া দেওয়ার জন্য এত ব্যস্ত কেন? রাহেলা ছেলের গল্প আরো কিছুক্ষণ করতেন, মেয়েকে ঘরে ঢুকতে দেখে থেমে গেলেন।
জাহানারা থমথমে গলায় বলল, মা একটু বাইরে এসো তো। রাহেলা শঙ্কিত গলায় বললেন, কি হয়েছে? জাহানারা বলল, কিছু হয়নি, একটু বাইরে আসো, কথা আছে। রাহেলা মেয়ের সঙ্গে বারান্দায় গেল। জাহানারা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা কি আমার মান সম্মান কিচ্ছু রাখবে না? কেন, কি হয়েছে? জাহানারা চাপা গলায় বলল, মঞ্জু ভাইয়া তোমার জামাইয়ের অফিসে গিয়েছিল, তার নাকি পার্টনারের সঙ্গে কি সমস্যা হয়েছে, 2 দিনের মধ্যে 40,000 টাকা জোগাড় না হলে জেল যাবে। টাকার জন্য তোমার জামাইয়ের অফিসে গিয়ে কান্নাকাটি করেছে, মদ খেয়ে গিয়েছিল, হুঁশ জ্ঞান নেই, জামাইয়ের পায়ে ধরতে যায়। রাহেলা কাঁদো কাঁদো গলায় বললেন, জামাই কি টাকা দিয়েছে? তোমার জামাই তো হাজী মোহাম্মদ মহসিন না, কেউ চাইবে আর টাকা বের করে দিবে। সে খুবই বিরক্ত হয়েছে এবং আমার উপর রাগ করেছে। তোর উপর রাগ করা কি আছে, তুই তো আর টাকা চাস নাই। আমার বাপ ভাই তো চেয়েছে, পায়ে ধরে চেয়েছে, একবার চেয়েও তো কেউ চুপ করবে না, চাইতেই থাকবে। আমাকে এসব কেন বলছিস, আমি কি করব? তুমি চারদিকে যে উল্টাপাল্টা গল্প করছো, এগুলো বন্ধ করো। মঞ্জু ভাইয়ের কাছে খবর পাঠাবে, সে যেন তোমার জামাইয়ের অফিসে ভুলেও না যায়, আর এখানেও যেন না আসে। ও কোথায় থাকে তাই তো আমি জানি না। জাহানারা কেঁদে ফেলে বলল, তুমি একটা কাজ করো মা, বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। তোমাদের জন্য আমার মাথা কাটা যাচ্ছে। বাবা কি করছে তুমি জানো? দারোয়ানের কাছ থেকে 100 টাকা ধার করেছে। রাহেলা বললেন, আমরা যাব কোথায়? জানি না কোথায় যাবে, আমার অসহ্য লাগছে মা, মরে যেতে ইচ্ছা করছে। জাহানারা খুব কান্নাকাটি করলেও রাহেলা স্বাভাবিক রইলেন। অন্যদিনের মতো তাকে হাসি খুশি মনে হলো। আজ বৃহস্পতিবার রাতে আক্তারি বেগম এলেন। রাহেলা মাথায় ঘোমটা দিয়ে খুবই আগ্রহের সঙ্গে ধর্মের কথা শুনতে গেলেন, যেন আজ কোনো ঘটনাই ঘটেনি। আজকে আলোচনার বিষয় আসর ওয়াক্তের গুরুত্ব। আক্তারি বেগম বলছেন, আসর ওয়াক্তের মতো গুরুত্বপূর্ণ ওয়াক্ত আর নেই। কেন জানেন? জানেন না? মিলাদ, কোরআন খানির দোয়া সব আসরের ওয়াক্তে হয় না? কেন হয়, এই কথাটা কি কখনো মনে আসে না? আচ্ছা শোনেন বলি। আসর ওয়াক্তে রোজ কিয়ামত হবে। আবার এই আসর ওয়াক্তেই বাবা আদম গন্ধম ফল খেয়েছেন। ইউনুস নবী মাছের পেট থেকে কখন বের হয়েছিলেন? ঠিক আসর ওয়াক্তে। ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়ে প্রথমে যে কাজটা করেন তা হলো পাক পবিত্র হয়ে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করেন। মাছের পেটে বসে ইউনুস নবী যে দোয়াটা পড়েছিলেন, সেই দোয়াটা দিয়ে আজ আমরা জিকির করব। বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির হচ্ছে। রাহেলা বেগম চোখ বন্ধ করে গভীর মনোযোগে মাথা ঝুঁকিয়ে জিকির করছেন। জাহানারা এসে মার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলল, মা তুমি তোমার ঘরে যাও, মঞ্জু ভাই এসেছে, তোমার ঘরে বসে আছে। তুমি অতি দ্রুত তাকে বিদায় করো। তোমার জামা যদি শোনে সে এখানে এসেছে তাহলে খুব রাগ করবে। মঞ্জুর গায়ে ইস্ত্রি করা শার্ট প্যান্ট, জুতো জোড়া চকচক করছে, কিন্তু তাকে দেখাচ্ছে কানার তারুয়ার মতো। যে কেউ তাকে দেখে বলবে তার জীবনের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে। মঞ্জু মাকে দেখে বড় বড় করে বলল, মা আমাকে বাঁচাও। 2 দিনের মধ্যে 40,000 টাকা জোগাড় করতে না পারলে আমাকে জানে মেরে ফেলবে, সত্যি জানে মেরে ফেলবে। আমি যে এখানে আছি, এখানে আমার পেছনে লোক লাগানো আছে, রাস্তা দাঁড়িয়ে আছে। রাহেলা শুকনো গলায় বললেন, আমি টাকা পাবো কোথায়? তোমার কাছে টাকা আছে আমি জানি, দাদা জানে চন্দ্রহারটা তোমার কাছে, এগুলো দাও, আর তোমার মেয়ের কাছ থেকে টাকা জোগাড় করে আমাকে দাও। তুই কি মদ খেয়ে এসেছিস? মদ ফদ কিছুই খাইনি, মদ খেতে পয়সা লাগে, মাগনা কেউ মদ খাওয়ায় না। মা তুমি সময় নষ্ট করো না। তোকে তো বললাম আমার কাছে কিছুই নেই। ধানাই পানাই করে লাভ হবে না মা, আমি টাকা না নিয়ে যাব না। রাহেলা আতঙ্ক অস্থির হলো। মঞ্জু বিশ্রীভাবে তাকাচ্ছে, তার চোখ লাল, মুখ থেকে বিকট গন্ধ বের হচ্ছে। সে স্থির হয়ে বসতেও পারছে না, এই বসছে এই উঠে দাঁড়াচ্ছে। রাহেলা কেঁদে ফেললেন। মঞ্জু বলল, কেঁদে লাভ হবে না মা, বললাম তো টাকা না নিয়ে আমি যাব না। চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা পাওয়া গেছে। ফরহাদ বই নিয়ে ছাত্রীর বাসায় গিয়েছে। ছাত্রীর মা বই হাতে নিয়ে দিতে বলল, থ্যাঙ্কস, বই পাচ্ছিলাম না, এখন 2 কপি হয়ে গেছে। আমি আমার এক বান্ধবীকে বইটা জোগাড় করতে বলেছিলাম, সেও এনেছে, অসুবিধা নেই। ফরহাদ সাহেব আপনি যাওয়ার সময় বইয়ের দাম নিয়ে যাবেন। ফরহাদ বলল, দাম দিতে হবে না, আমি বই ফেরত দিয়ে দিব। ফেরত নেবে? অবশ্যই ফেরত নেবে।
আপনার ছাত্রী বলেছে সে আজ পড়বে না, তার নাকি মাথা ধরেছে। সব বানানো কথা। আপনি চেষ্টা করে দেখুন, যদি পড়তে না চায় আজ ছুটি দিয়ে দিবেন। জি আচ্ছা। ফরহাদের ছাত্রী বয়স 6। মেয়েটা এত সুন্দর যে দেখলেই হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। সুন্দরী মেয়েরা গম্ভীর প্রকৃতির হয়, এও সে এরকম। যখন তখন ভুরু কুঁচকে বড়দের মতো তাকায়। মেয়েটির নাম লীলাবতী। অতি আধুনিক যুগের ইংরেজি মিডিয়ামে পড়া মেয়েদের জন্য নামটা খুবই পুরানো। নিশ্চয়ই এই নাম রাখার পেছনে কোনো গল্প আছে। গল্পটা একদিন জেনে নিতে হবে। ফরহাদ বলল, তোমার কি মাথা ধরা খুব বেশি? লীলাবতীর চুল ঝাঁকিয়ে বলল, বেশি না, অল্প। আজ পড়তে ইচ্ছা করছে না? না। তাহলে থাক, পড়তে হবে না, আমারও পড়াতে ইচ্ছা করছে না। আজ আমাদের দুজনেরই ছুটি, তাই না স্যার? হ্যাঁ, দুজনেরই ছুটি। স্যার আপনারও কি শরীর খারাপ? শরীর খারাপ না, মন খারাপ। কেন? আমার একজন অতি প্রিয় মানুষ ছিল, তার প্রচন্ড শরীর খারাপ। সে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেছে, এই জন্যই মনটা খারাপ। যাওয়ার সময় তার সঙ্গে আমার দেখাও হয়নি। তোমার খুব প্রিয়জন কেউ যদি বাইরে চলে যায়, তোমার মন খারাপ হবে না? হবে। লীলাবতী আজ উঠি? লীলাবতী ঘাড় কাত করে সায় দিল। কিন্তু ফরহাদের উঠে যেতে ইচ্ছা করছে না। বাচ্চা মেয়েটার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। তাকে বলা যেতে পারে, লীলাবতী, আমি যে শার্টটা পরে আছি এটা সুন্দর না? কি সুন্দর লাল রং। আজ রোববার তো, কাজে আজকের জন্য এই শার্ট। অসুস্থ যে মানুষটার কথা আমি বললাম, সে সপ্তাহে 7 দিনের জন্য 7টা শার্ট কিনে দিয়েছে। তার নাম হলো আসমানি। দেখি তো তোমার কেমন বুদ্ধি। আসমানি ইংরেজি কি বলো? ফরহাদ উঠে দাঁড়ালো। এখন কোথায় যাবে সে বুঝতে পারছে না। আসমানিবিহীন শহরটা কেমন দেখার জন্য সারাদিন ঢাকা শহরে হেঁটে বেড়ানো যেতে পারে। হাঁটতে হাঁটতে কোনো আইসক্রিমওয়ালার সঙ্গে দেখা হলে আইসক্রিম কিনতে হবে। আগে সে যখন আসমানির সঙ্গে হাঁটতো, আসমানি আইসক্রিম খেত, সে খেত না। আসমানি খুব রাগ করত। লীলাবতী মেয়েটার মতো ভুরু কুঁচকে বলতো, তুমি এমন কেন বলো তো? কি হয় আমার সঙ্গে একটা আইসক্রিম খেলে? দুজন বয়স্ক মানুষ বাচ্চাদের মতো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, মজার দৃশ্য না? না, আজ আইসক্রিম খেতে হবে। শুধু আইসক্রিম খেলে হবে না, আজ নাপিতের দোকানে গিয়ে চুলও কাটতে হবে। আসমানির খুব শখের দৃশ্য নাকি ছেলেদের চুল কাটার দৃশ্য। সে বলতো, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসার সঙ্গে ছিল একটা নাপিতের দোকান। নাপিত কচকচ করে চুল কাটতো, দেখতে আমার এত মজা লাগতো, এখনো মজা লাগে। আমরা মেয়েরা মাথার লম্বা চুল কাটতে পারি না বলে ছেলের লম্বা চুল কাটটা হচ্ছে দেখে মজা পাই। আমি কি ঠিক করছি জানো? চুল কাটা শিখে নেব। তোমার চুল যতবার লম্বা হবে ততবার কেটে দেব। চুল কাটা শেষ হওয়ার পর নাপিতের মতো মাথা বানিয়ে দেব। ফরহাদের কাছে মনে হচ্ছে সে সারা জীবন খুব পরিশ্রম করেছে। নিঃশ্বাস ফেলার মতো সময়ও তার ছিল না। আজ ছুটি পাওয়া গেছে। প্রচন্ড কর্মব্যস্ত এই শহরে আজ তার কাজ নেই। আজ সারা দিন রাস্তায় হাঁটা, পার্কে বসে থাকা, নাপিতের দোকানে গিয়ে চুল কাটানো, মাথা মালিশ করানো। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করা যেতে পারে। অফিসে চলে যাওয়া যায়। ক্যাশিয়ার সিদ্দিক সাহেবের সঙ্গে বসে 1 কাপ চা খাওয়া যেতে পারে। বিদেশে তার মেয়েটা কেমন পড়াশোনা করছে সে সম্পর্কে জানতে চাইতে পারে। দেশের পলিটিক্স নিয়েও কথা বলা যায়। কথা বলার বিষয়বস্তুর তো অভাব নেই। গভীর রাতে ফার্মগেট পেট্রোল পাম্পের কাছে গেলে কেমন হয়? ওই মেয়েটিকে হয়তো সেখানে পাওয়া যাবে। নিশিকন্যারাও এক অর্থে ভিক্ষুকদের মতো। ভিক্ষুকরা যেমন নির্দিষ্ট জায়গায় ভিক্ষা করে, এরাও তাই করে। নির্দিষ্ট জায়গায় সেজেগুজে হাঁটাহাঁটি করে। মেয়েটার জন্য 1 হাঁড়ি বগুড়ার দই নিয়ে গেলে কেমন হয়? তাকে বললেই হবে, অনেকদিন আগে তোমাকে দেখে হঠাৎ বুকের একটা ধাক্কার মতো খেয়েছিলাম, কারণ তোমার চেহারা দেখতে আমার অতি প্রিয় একজনের মতো। তখন আমার হাতে 1 হাঁড়ি বগুড়ার দই ছিল। আমার খুব ইচ্ছা করেছিল দইয়ের হাঁড়িটা তোমাকে দিতে, কেন যেন দেয়া হয়নি। আজ নিয়ে এসেছি। আমি খুবই খুশি হব যদি তুমি দইটা নাও। খুব ভালো থেকো। কেমন? আমার অতি প্রিয়জনের নামটা জানতে চাও? ওর নাম আসমানি। ওর কোনো ছবি আমার কাছে নেই। ছবি থাকলে দেখতে, ওর সঙ্গে তোমার চেহারার কি অদ্ভুত মিল। জাহানারাদের বাড়িতে একবার যাওয়া যায়। বাবার সঙ্গে অনেকদিন দেখা হয় না।
ওই বাড়িতে সে অনেকবার গিয়েছে, তাকে পাওয়া যায়নি। তিনি বাড়িতে ছিলেন না। কোনো রকম কাজকর্ম নিয়ে মানুষ সবচেয়ে ব্যস্ত থাকে। কাজের মানুষদের বাড়ি ঘরে পাওয়া যায়, অকাজের মানুষদের কখনই পাওয়া যায় না। জেহানারা বাড়ির সামনের ফাঁকা জায়গায় জবেদ আলী কি গাছের যেন চারা পুঁতেছেন। ছেলেকে দেখে বিস্মিত গলায় বললেন, আরে তুই? ফরহাদ বলল, কেমন আছো বাবা? আমি প্রায় আসি, তোমার সঙ্গে দেখা হয় না। যাক, আজকে দেখা হয়ে গেল। কি করছো? জমি ঠিক করছি। এই জায়গার মাটি ভালো, গাছ ঠাই ঠাই করে বড় হবে। তোর কি শরীর খারাপ নাকি? তোকে কেমন অদ্ভুত লাগছে? চুল কাটিয়েছি মনে হয়, এই জন্য। শরীরের যত্ন নিবি, বুঝলি? এক্সারসাইজ করবি। আমার নিজের শরীরটা যে ভালো আছে তার প্রধান কারণ এই বুড়ো বয়সেও কোদাল দিয়ে মাটি কোপাই। শরীর ঠিক রাখার জন্য সবারই এক্সারসাইজ করা দরকার। শুধু গাছের বেলায় ভিন্ন ব্যবস্থা, গাছের এক্সারসাইজ লাগে না। ফরহাদ হাসলো। জবেদ আলী বললেন, তোর কাছে টাকা থাকলে আমাকে 102 টাকা দিয়ে যেত। দারোয়ানের কাছ থেকে 100 টাকা নিয়েছিলাম, এ নিয়ে হুলস্থুল ব্যাপার হয়েছে। এত লোক থাকতে দারোয়ানের কাছ থেকে কেন টাকা ধার করলাম? বড় লোকের কাছ থেকে টাকা ধার করলে সমস্যা নেই, দারোয়ান টাইপ মানুষের কাছ থেকে টাকা ধার করলেই সমস্যা। আছে তোর কাছে টাকা? ফরহাদ 200 টাকা বের করে দিল। জবেদ আলী লজ্জিত গলায় বললেন, যদি থাকে আরো 100 টাকা দিয়ে যা। ছেলের কাছ থেকে ভিক্ষুকের মতো টাকা নিতে হচ্ছে। মানুষ হয়ে জন্মেছি বলে আমার এই অপমানটা হচ্ছে। মানুষ না হয়ে গাছ হয়ে জন্মালে আমার এই অপমানটা হতো না। তুই কখনো শুনেছিস একটা বটগাছ চারা বটগাছের কাছে কোনো জিনিস ধার চাইছে? গাছ ছাড়া তুমি আর কিছু ভাবো না বাবা। গাছ নিয়ে ভাবা কি অন্যায়? ফরহাদ বাবার পাশে বসতে বসতে বলল, কোনো অন্যায় না। তুমি যেহেতু মানুষ, গাছ না, সেহেতু মাঝে মধ্যে আশেপাশে মানুষদের কথাও ভাববে। ভাবি না তোকে কে বললো? ভাবি তো, খুব ভাবি। না বাবা, তুমি ভাবো না। একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। দাদাজান মারা যাওয়ার বিয়েটা হয়নি। তারপর সে অসুস্থ হয়ে পড়লো। তুমি কখনো তার কথা জানতে চাওনি। মেয়েটাকে একবার দেখতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করনি। জবেদ আলী লজ্জিত গলায় বললেন, চল যাই, দেখা করে আসি। আজই যাই। হাত ধুয়ে লুঙ্গি বদলে পাজামা পরে আসি। 5 মিনিটের মামলা। খালি হাতে যাওয়া ঠিক হবে না। হরলিক্স, ডাব, কলা এসব নিয়ে যেতে হবে। তোর কাছে টাকা আছে না? ও দেশে নেই বাবা, চিকিৎসার জন্য বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে আসুক, তারপর ইনশাআল্লাহ দেখা করতে যাব। তোর কাছে সিগারেট থাকলে দে তো, খাই। ফরহাদ সিগারেট দিল। জবেদ আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, ওই মেয়েটার কথা যে কিছু জিজ্ঞেস করি না, তোর মায়ের ভয়ে জিজ্ঞেস করি না। তোর মার ধারণা আমাদের সংসারে এত সব ঝামেলা যে হচ্ছে, সব ওই মেয়েটার জন্য হচ্ছে। তার মানে? ওর সঙ্গে বিয়ে ঠিক হবার পর থেকে ঝামেলা শুরু হয়েছে। তোর চাকরি চলে গেল, বিয়ের দিন তোর দাদাজান মারা গেলেন, আমাদের বাড়ি থেকে বের করে দিল, এখন পরের বাড়িতে অন্য দাস হয়ে আছি। তুমি কি মার কথা বিশ্বাস করো? তুই পাগল হয়েছিস? তোর মা যখন সত্যি কথা বলে তখনই আমি বিশ্বাস করি না। ওই দিন মঞ্জু টাকার জন্য এসেছিল, কি কান্নাকাটি! তোর মা তাকে একটা পয়সা দেয়নি। শেষে সে এসেছে আমার কাছে। আমি জন্মদাতা পিতা, বিপদে পড়লে আমার কাছেই তো আসবে। কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে টাকা জোগাড় করে দাও। ফরহাদ বিস্মিত হয়ে বলল, ওর টাকা দরকার কেন? জানি না কেন, আজকাল আমি কিছু জানতে চাই না। জানতে চেয়ে তো কোনো লাভ নেই, কিছু করতে পারবো না। শুধু শুধু জেনে কি হবে? চা খাবি রে বেটা? চা? বাড়িতে চা খেয়ে লাভ নেই। বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, চল সেখানে বাপ বেটায় চা খাই, ওরা চাটা ভালো বানায়। চলো যাই। জুবেদ আলী ক্লান্ত গলায় বললেন, এখানে আমি ভালোই আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কাজে কর্মে ব্যস্ত আছি, তবে মাঝে মধ্যে পুরোনো দিনের কথা মনে হয়, তখন খুব খারাপ হয়। পুরোনো কোন কথা? তুই যখন চাকরি করতি, ঢাকার বাইরে থেকে গভীর রাতে বাসায় ফিরতি, বাপ বেটা একসঙ্গে ভাত খেতাম, মনে নেই? ওই যে কাতল মাছের বিরাট এক মাথা তুই আমার পাতে তুলে দিলি। তবে এসব ভেবে মন খারাপ করি না। মন খারাপ করলে তো কোনো লাভ নেই, শুধু শুধু মন খারাপ করবো কেন? নান্টু ভাই পোলাও রান্না করছেন, পোলাও এবং মুরগির কোরমা। তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ অর্ণব খাটে পা ঝুলিয়ে বসে আছে। আজ রাতে সে বাবার সঙ্গেই থাকবে। অর্ণব গভীর আগ্রহে বাবার কর্মকাণ্ড দেখছে। নান্টু ভাই ছেলের আগ্রহ দেখেও মজা পাচ্ছেন। তিনি ফরহাদের জন্য অপেক্ষা করছেন। ফরহাদ এলে তাকে ডিম আনতে পাঠাবে। ফার্মের ডিম না, দেশি ডিম। ডিমের পুডিং বানাতে হবে। ডিমের পুডিং ছেলের খুব পছন্দ।
রান্না শেষ করেই ভিডিওর দোকানে যেতে হবে, মিকি মাউসের ক্যাসেট আনতে হবে, খাওয়া দাওয়ার পর বাপ বেটা মিলে ক্যাসেট দেখা হবে। যেভাবেই হোক ছেলেকে আনন্দে রাখতে হবে। আজ অর্ণবের দুঃখের দিন, কারণ আজ সন্ধ্যায় তার মার বিয়ে। মা বাবার দ্বিতীয় বিয়েতে ছেলের উপস্থিত থাকা নিষিদ্ধ, সেই জন্যই বোধহয় শর্মিলা এত সহজে ছেলেকে ছেড়ে দিয়েছে। নান্টু বলল, মনটা খারাপ নাকি রে বেটা? অর্ণব বলল, না। কখনোই কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না, সবসময় ডু ফোর্টি। অর্ণব পা দুলাতে বলল, আচ্ছা। আর এই যে আমি এক জায়গায় থাকছি, তোর মা অন্য জায়গায় থাকছে, এটাও কোনো ব্যাপার না। তোর জন্য বরং লাভ, তুই একটা জায়গায় বলতে দুটো জায়গা পাচ্ছিস। অর্ণবকে এখন কেন যেন অবুঝ শিশু মনে হচ্ছে না। সে কেমন বয়স্ক মানুষের মতো গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নান্টুর মনে হচ্ছে অর্ণবের সঙ্গে জটিল সাংসারিক বিষয় নিয়ে আলাপ করা যায়, এবং আলাপ করাই উচিত। এই পৃথিবীতে সবচেয়ে বড় বান্ধবী হয় মা এবং কন্যা, এবং সবচেয়ে বড় বন্ধু পিতা এবং পুত্র। দুই বন্ধু জটিল আলাপ যদি না করে, কে করবে? অর্ণব, তোর মার আজ যে বিয়ে হচ্ছে, সে লোকটা কেমন? ভালো। তোকে আদর করে? বেশি? আমার চেয়েও বেশি, একটু বেশি। ছেলের শেষ উত্তরটা নান্টু ভালো লাগলো না। নিজেকে সে এই ভেবে সান্ত্বনা দিল যে ছেলে মানুষ, না ভেবে চিন্তে কথাটা বলেছে। সে ঠিক করে রাখলো যে ছেলেকে সত্যি ভালোবাসা এবং নকল ভালোবাসার মধ্যে প্রভেদটা বোঝাতে হবে, তবে এখন না, একটু বড় হলেই বোঝাতে হবে। সবকিছুর একটা সময় আছে। তোর মা আমার সম্পর্কে তোকে কিছু বলে? না। ভালো মন্দ কিছুই বলে না? অর্ণব বাবার প্রশ্নের উত্তর না দিয়ে পা নাচাতে বলল, পেপসি খাবো। নান্টু বলল, একটু ধৈর্য ধরে বস বাপথন, তোর ফরহাদ চাচু চলে আসবে, সে এলেই তোকে পেপসি আর ডিম আনতে পাঠাবো। ডিমের পুডিং বানাবো। ডিমের পুডিং কি তোর পছন্দ? ফরহাদ চাচুকে কি পছন্দ? ফরহাদ খুব ভালো ছেলে, এরকম ভালো ছেলে বাংলাদেশে নেই। ভালো ছেলেদের কপালে দুঃখ থাকে, এই জন্য তার কপালেও দুঃখ। নান্টু আশা করেছিল ছেলে বলবে কেন দুঃখ, অর্ণব তা করলো না। সে আগের মতোই পা দোলাতে লাগলো। নান্টু ইচ্ছে করছে ফরহাদের দুঃখ কষ্ট নিয়ে ছেলের সঙ্গে আলাপ করতে। অল্প বয়স থেকে মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা হওয়া দরকার, তাহলে বয়সকালে দুঃখী মানুষের প্রতি মমতা হয়। নান্টু গরম ঘিয়ে চাল দিয়ে নাড়তে নাড়তে বলল, যে মেয়েটির সঙ্গে ফরহাদ চাচু বিয়ে হওয়ার কথা হয়েছিল, তার একটা ভয়ঙ্কর অসুখ করেছে, খুব ভয়ঙ্কর অসুখ। সে চিকিৎসার জন্য দেশে বাইরে গেছে, বুঝতে পারছিস? তোর ফরহাদ চাচু খুব ইচ্ছা ছিল সেও সঙ্গে যাবে, টাকা নেই, যাবে কিভাবে? এখন সে পাগলের মতো রাস্তায় হাঁটে, রাতে ঘুমায় না। যতবারই আমার ঘুম ভাঙে আমি দেখি সে চুপচাপ বসে আছে, আমার চোখে পানি এসে যায়। অর্ণব বলল, বাবা পেপসি খাবো। ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর। জীবনে বড় হতে হলে ধৈর্য ধরতে হয়। ধৈর্য ইংরেজি কি না জানিস? না। পেশেন্স। আমার ধৈর্য ছিল না বলে আজ এই দশা। টিভি দেখবি? টিভি ছেড়ে দেব? না। এটা ভালো, দিনরাত টিভি দেখা কোনো কাজের কথা না, চোখের ক্ষতি হয়। নান্টু পোলাও এ পানি দিয়ে পাতিলের মুখে ঢাকনা দিয়ে ছেলের কাছে এসে বলল। সে সামান্য উদ্বিগ্ন, কারণ ভাজা চালে গরম পানি দেওয়ার কথা, সে দিয়েছে ঠান্ডা পানি। পোলাও হয়তো বা নরম হয়ে যাবে। অর্ণব, তো ফরহাদ চাচুর জন্য আজ একটা সুসংবাদ আছে। সে মেসে এলেই সুসংবাদটা দেব, তারপর দেখবো সে কত খুশি হয়। সুসংবাদটা কি জানতে চাস? না। এটা তো বাবা ঠিক না, মানুষের সুখের সংবাদ দুঃখের সংবাদ সব জানার আগ্রহ থাকতে হবে। সুসংবাদটা হলো, তো ফরহাদ চাচুর জন্য আমি টাকা জোগাড় করেছি। এখন শুধু একটা পাসপোর্ট করে প্লেনে তুলে দেয়া। পাসপোর্ট বের করা একদিনের মামলা, ইনশাল্লাহ আগামী পরশুর ফ্লাইটে তাকে তুলে দেব। বাবা কাজটা ভালো করেছি না? জানি না। খবরটা যখন তাকে দেব, সে যে কি খুশি হবে এটা ভেবে আনন্দে আমার চোখে পানি এসে যাচ্ছে। খুব যখন আনন্দ হয় তখন মানুষের চোখে পানি আসে, তোর আসে না বাবা? না। এখন না এলেও পরে আসবে। পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি কি জানিস বাবা? না। মনের আনন্দের চোখে যে পানি আসে, সেই পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। বাবা পেপসি খাবো। আর 10টা মিনিট, পোলাওটা নামিয়ে আমি নিজেই যাব। আমিও যাব। অবশ্যই যাবে, তোকে ফেলে যাব নাকি? বাবারে, আমি কাউকে ফেলে যাই না, লোকজন আমাকে ফেলে যায়। নান্টু ঘড়ি দেখলো, 9টা বাজে। শর্মিলার বিয়ে হয়তো হয়ে গেছে। দ্বিতীয় বিয়েতে কোনো জাঁকজমকের বিয়ে না, দায়সারা বিয়ে।
কাজের সামনে দুটো সিগনেচার, তারপর শুকনো খোরমা চিবানো। নান্টুর বিয়ের সময় খোরমা বাদ পড়ে গিয়েছিল, সব আনা হয়েছে, খোরমা আনা হয়নি। কন্যা পক্ষের একজন খুব হইচই শুরু করলো, খোরমা আনতে হয় এটা জানেন না। খোরমা নিয়ে হইচই করলেও কনের গয়না দেখে সবাই খুশি। পুরানো আমলের ভারী ভারী গয়না, খাত কম সোনা বেশি, একটু চাপ দিলে গয়না বেঁকে যায়। সবই নান্টুর মায়ের গয়না। নান্টুর মা খুব অভাবে অনাটনে দিন কাটালেও তার বিয়ের একটি গয়না হাতছাড়া করেননি। ছেলের বউকে কোনো একদিন দেবেন বলে যক্ষের মতো আগলে রেখেছিলেন। নান্টুর আজ সকালে খুব একটা খারাপ কাজ করেছে। শর্মিলার কাছ থেকে মার গয়না চেয়ে নিয়ে এসেছে। শর্মিলা এতে নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছে, কষ্ট পেলেও কিছু করার নেই। গয়না বিক্রি করে টাকার ব্যবস্থা না করলে ফরহাদকে আসমানির কাছে পাঠানো যেত না। নান্টুর মনে হলো বেহেশতে বসে তার মা তার উপর খুব রাগ করছেন, বিরক্ত গলায় বলছেন, নান্টু তুই কেমন ছেলে বলতো, গয়না নিয়ে চলেই নেই, মেয়েটার কাছেই থাকতো। অর্ণবের বিয়ের সময় সে গয়নাগুলো অর্ণবের বউকে দিত, গয়না যে বিক্রি করলি এখন অর্ণবের বউকে কি দিবি? নান্টু মনে মনে প্রশ্ন করলো, মা কাজটা কি খুব ভুল করেছি? নান্টুর মনে হলো তার মা বলছে, তুই আমার পাগলা ছেলে, ভুল তুই করবি না তো কে করবে, ব্যাটা শোন, ভুল করে মনে যদি আনন্দ পাস তাহলে ভুলগুলি শুদ্ধ। অর্ণব বিস্মিত হয়ে দেখছে তার বাবার চোখে পানি। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা কাঁদছো কেন? নান্টু বলল, রান্নার সময় চোখে ধোঁয়া লেগেছে, এই জন্য চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছি না তো, আমি কাঁদবো কেন? নান্টু অবাক হয়ে দেখলো তার ছেলের ঠোঁট বেঁকে যাচ্ছে। বাবার কান্না দেখে ছেলের কান্না পেয়ে যাচ্ছে। অর্ণব প্রাণপণ চেষ্টা করছে কান্না সামলানোর, পারছে না। এই তো ছেলের চোখে পানি। নান্টু ছেলেকে কাছে টেনে নিল। তার মনে হলো এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। পেট্রোল পাম্পে মেয়েটা অবাক হয়ে মানুষটাকে দেখছে। সুন্দর একজন মানুষ, লম্বা ফর্সা, দইয়ের হাঁড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। কি সুন্দর করেই না কথা বলছে, যেন সে রাস্তার কোনো মেয়ে না, ভদ্র ঘরের কোনো মেয়ে। তাকে তুমি তুমি করেও বলছে না, আপনি করে বলছে। অনেকদিন আগে আপনাকে দেখেছিলাম, তখন আমার হাতে এক হাঁড়ি দই ছিল, আমার ইচ্ছে ছিল আপনাকে দইটা দেব, সেদিন দেয়া হয়নি, আজ নিয়ে এসেছি, আপনি যদি নেন তাহলে আমি খুব খুশি হব। আমার নাম ফরহাদ। মেহরুন্নেসা নামে নিশিকন্যা হাত বাড়িয়ে দই নিল। ক্ষীণ গলায় বলল, আমার এই দই দেওয়ানের ইচ্ছা কেন হইল? ফরহাদ বলল, আপনি দেখতে আমার অতি প্রিয় একজনের মতো, সে খুব অসুস্থ, দেশের বাইরে গেছে চিকিৎসার জন্য, তার কথা খুব মনে পড়ছে বলেই আপনার কথা মনে পড়েছে। আপনি তার কাছে যান না কেন? টাকা ছিল না বলে যেতে পারেনি। পরে অবশ্য আমার এক বন্ধু টাকা জোগাড় করেছিলেন, কিন্তু টাকাটা আমার ভাইকে দিতে হয়েছে, ও মহা বিপদে পড়েছিল, টাকাটা পাওয়ায় উদ্ধার পেয়েছে। মেহরুন্নেসা সহজভাবে বলল, আপনার ভালোবাসার মানুষটার নাম কি? ফরহাদ বলল, তার নাম আসমানি। নামটা সুন্দর না? বলতে বলতে ফরহাদের গলা ধরে এলো। মেহরুন্নেসা বলল, বৃষ্টি আসতেছে ভাইজান, আপনি ঘরে যান, আমি খুবই খারাপ একটা মেয়ে, তারপরও আমি আপনাকে বললাম, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবো। বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামলেই লোকজন আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছুটে যায়। ফরহাদ সেরকম কিছু করলো না। বৃষ্টির ভেতরে সে এগুচ্ছে, তার মধ্যে কোনো ব্যস্ততা নেই। আসমানি একবার বলেছিল, এই যে বাবু সাহেব শুনুন, একবার আমরা ঝুমঝুমা বৃষ্টিতে হাত ধরাধরি করে রাস্তায় হাঁটবো, বৃষ্টি বিলাস করব, কেমন? ফরহাদ বলেছিল, আচ্ছা, মনে থাকে যেন? আমার মনে থাকবে। ফরহাদের মনে আছে। তার মনে থাকলে তো কিছু যায় আসে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি নিয়ন্ত্রক, তার কি মনে আছে? তার হয়তো মনে নেই। মানুষের মনের স্বপ্ন ঢুকিয়ে দিয়ে তিনি হয়তো দূরে সরে যান, কিংবা কে বলবে, তিনি হয়তো দূরে যান না, খুব কাছেই থাকেন।
স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মানুষ যখন ছটফট করে তিনিও করেন, কারণ এইসব স্বপ্ন তো তিনিই তৈরি করেছেন। স্বপ্নভঙ্গের কষ্ট অবশ্যই তাকেও সইতে হবে। ফরহাদ পেছনে তাকালো। মেয়েটা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে ভিজছে, একটুও নড়েনি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টিতে গভীর মমতা। বৃষ্টি হচ্ছে। আসমানে একবার বলেছিল, বৃষ্টি হলো মেঘের অশ্রু। মেঘ কাঁদছে, কারণ মেঘমালার জন্মই হয়েছে কাদার জন্য।